ধারাবাহিকতায় আজকে অবজেক্টিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে অবজেক্টিভ সেন্টেন্সটা মূলত কি। অবজেক্টিভ সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যা দ্বারা সাধারণত দোয়া, আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায়। তো দোয়া, আশীর্বাদ বা প্রার্থনা আমরা সাধারণত কার কাছে করি? আল্লাহ তাআলার কাছে করি, তাই তো? বা যার যার ধর্ম অনুপাতে তার সৃষ্টিকর্তার কাছে করা হয়। তো অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা তাহলে প্রথমে আমরা বুঝতে পারলাম এটা দ্বারা দোয়া, আশীর্বাদ বা প্রার্থনা এই ধরনের কোনো কিছু বোঝানো হয়। তো আমরা অবজেক্টিভ সেন্টেন্সে শুরুতেই যে জিনিসটা আমরা জানবো যে আমাদের সেইডের পরিবর্তে অবজেক্টিভ সেন্টেন্সে যদি সেইড থাকে তাহলে সেইডের পরিবর্তে প্রেইড অথবা উইশড বসে, প্রেইড অথবা উইশড বসে। এখন আমরা যদি ধারাবাহিকভাবে করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে নিলাম সাবজেক্ট। ইনডাইরেক্ট ন্যারেশনে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব। সেইডের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? প্রেইড অথবা উইশড। এখানে কেউ কেউ মনে যদি করে যে আমি প্রেইড ইউজ করবো, সে করতে পারে। আবার যদি উইশড ইউজ করার ইচ্ছা থাকে সে উইশড ইউজ করতে পারে। তা আমি সাধারণত যেটা প্রিফার করি সেটা হচ্ছে যে প্রেইড। আমি সাধারণত প্রেইড ইউজ করি। তো অন্য কেউ যদি মনে করে যে না আমি প্রেইড ইউজ করবো না স্যার, আমি উইশড ইউজ করব, ইউ ক্যান ইউজ ইট। টু বাট এরপরে আমি যে জিনিসটা মনে রাখতে বলবো, অবজেক্টিভ সেন্টেন্সে প্রে বা উইশের পর অবজেক্ট বাদ যায়, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট বাদ যায়। এক্ষেত্রে বলা বাহুল্য যে আমরা সাধারণত শুরুতেই যেটা জেনেছিলাম যে অবজেক্টিভ সেন্টেন্সে প্রে বা উইশ বসে, এই কারণেই যে এটা দ্বারা দোয়া, আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায়। তো যেহেতু দোয়া, আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায়, এটা আমরা নিঃসন্দেহে আমাদের সৃষ্টিকর্তার কাছেই করে থাকি। তো এইখানে আমরা অবজেক্ট যদি দেই তাহলে সেই ক্ষেত্রে আসলে কি যে বিষয়টা একটু অসামঞ্জস্য হয়ে যায় যে আমরা বোধহয় এই অবজেক্টের কাছে বোধহয় প্রে করতেছি বা এই অবজেক্টের কাছে বোধহয় প্রার্থনা করতেছি। তো আমরা ধর্মমতে আমাদের তো সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কারোর কাছে আসলে প্রার্থনা করার সুযোগ নাই। সঙ্গত কারণে আমরা অবজেক্টিভ সেন্টেন্সে মনে রাখবো যে আমাদের রিপোর্টিং ভার্বের পর যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট ন্যারেশনে এটি বাদ দিতে হবে। এটা কি মাথায় থাকবে না? আচ্ছা, বাদ দিতে হবে। তাইলে দেখো অন্যান্য সেন্টেন্সে কিন্তু আমাদের বাদ দেওয়ার এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। জাস্ট একটা সেন্টেন্সে বাদ দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে শুধুমাত্র আমাদের অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই যেহেতু এই জিনিসটা আছে তাহলে মানে কি এটা আমাদের মনে রাখা সহজ। শুধুমাত্র অবজেক্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বের পর যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব না। যথারীতি নিয়ম অনুযায়ী আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে কি ইউজ করব? আমরা দ্যাট ইউজ করে ফেললাম। দ্যাট ইউজ করার পরে আমাদের প্রথমেই ইনভার্টেড কমার ভেতরে আমাদের তিনটা স্টেপে আমরা পরিবর্তন করি। এক নম্বর হচ্ছে সাবজেক্টের পরিবর্তন, অবজেক্টের পরিবর্তন, ভার্বের পরিবর্তন কিংবা বিশেষ শব্দের পরিবর্তন। তো যাই হোক, আমাদের প্রথমে এখানে সাবজেক্ট আছে ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন আমাদের কি অনুসারে পরিবর্তন হবে? অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। অবজেক্ট হিসেবে আমাদের এখানে আছে মি। মি যেহেতু নিজেই একটা অবজেক্টিভ ফর্ম, বাট আমাদের এখানে কি ইউজ করতে হবে? সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে আমরা সব সময় কি ইউজ করি? সাবজেক্টিভ ফর্ম। মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। যেমন আই, মি, মাই। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর মাই হচ্ছে পজেসিভ ফর্ম। তাহলে যেহেতু আমাদের সাবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা আই নিতে পারি, আই। এরপর দেখো মে আছে, মে ভার্ব ওয়ান হিসেবে আছে, এখানে আমরা কি করতে পারি? মাই। কেন? এই পাশে যদি ভার্ব ওয়ান থাকে, এই পাশে আছে ভার্ব টু, তার মানে এই পাশটা এই পাশ অনুসারে পরিবর্তন হবে। তার মানে মে হয়ে গেল মাই। বলা বাহুল্য এখানে যদি মে বা মাই এই জাতীয় কোনো শব্দ যদি নাও থাকে, অবজেক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর একটা মাইট দিতে হয়। অবজেক্টিভ সেন্টেন্সে মানে ইনডাইরেক্ট ন্যারেশনে সাবজেক্টের পর একটা কি দিতে হয়? মাইট দিতে হয়। এরপরে মাইট বি হ্যাপি। তো হ্যাপি এটা তো আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো হি প্রেইড দ্যাট, সে প্রার্থনা করেছিল যে আই মাইট বি হ্যাপি, আমি যাতে কি হতে পারি? সুখী হতে পারি। নেক্সট আরেকটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে আই আমরা সাবজেক্ট হিসেবে নিলাম, সেইটার পরিবর্তে অবশ্যই প্রেইড অথবা উইশ, যে যার মতো যেটা ইউজ করে, আমরা অবজেক্ট বাদ দেব। অবজেক্ট কি দেব? বাদ দেব। আর টু যেহেতু সব সময় বাদ যায়,
আমরা তো এটা জানা আছে যে এই টু বা ইভেন অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেটাও আমরা বাদ দেব। ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট। এরপর আসলে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট দেখো, সাবজেক্ট কিন্তু বাক্যের যে কোনো জায়গায় থাকুক না কেন সেটাকে সামনে নিয়ে আসতে হবে। সাবজেক্ট ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, সেই জায়গা থেকে আমাদের কি করে নিয়ে আসতে হবে, ইনডাইরেক্ট ন্যারেশনে আমাদের সাবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। মাই প্যারেন্টস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার লক্ষ্য করো, মাই প্যারেন্টস আমার পিতামাতা, তার মানে কি সিঙ্গুলার না প্লুরাল? আমার পিতামাতা। দেখো খেয়াল করো, এখানে সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক সেটাও আমাদের মুখ্য বিষয় না। এটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাই না? ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি অনুসারে পরিবর্তন হবে? সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। কি অনুসারে পরিবর্তন? সাবজেক্ট অনুসারে। দেখো এখানে মাই প্যারেন্টস আমার পিতামাতা, আর এখানে সাবজেক্ট আবার আমি নিজে, আই। তার মানে কিন্তু ব্যক্তি একটাই। ব্যক্তি কি একটাই। সেক্ষেত্রে আমরা এখানে কি মাই প্যারেন্টস লিখতে পারি না? দেখো এটুকু বুঝতে পারছো কিনা সবাই? মাই প্যারেন্টস লিখতে পারি কিনা? আচ্ছা, মাই প্যারেন্টস। ওই যে বলছিলাম যে অবজেক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর একটা কি বসে? মাইট বসে। এটা আমরা মাইট ইউজ করে ফেললাম, সাবজেক্টের পর একটা মাইট ইউজ করে ফেললাম। এবার খেয়াল করো, মাইটের পরে এখানে একটা রং আছে, আবার এখানে একটা লিভ আছে। এই দুইটার মধ্যে ভার্ব কোনটা? এখানে কিন্তু লিভ কিন্তু ভার্ব। ভার্ব কোনটা? লিভ। আর মাইট যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, এইটা ঠিক পরে কি বসে? ভার্ব বসে। তার মানে কি এখানে আমরা লিভ বসাবো, আর লংটা কোথায় চলে যাবে? বাক্যের শেষে চলে যাবে বা ভার্বের শেষে চলে যাবে। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো আই প্রেড দ্যাট মাই প্যারেন্টস, সরি এখানে একটা এস হবে, আমাদের আগে এস দেওয়া আছে প্লুরাল, মাই প্যারেন্টস মাইট লিভ লাভ। আশা করি বুঝতে পেরেছো।